১৯৮৩ সালের নেলি গণহত্যার পর একটা তদন্ত কমিশন তৈরি করা হয়েছিল। মজার ব্যাপার হলো এই কমিশনের রিপোর্টটা কিন্তু সরকার কোনোদিনও প্রকাশ করেনি, কিন্তু এই অপ্রকাশিত রিপোর্টেই একটা মারাত্মক প্রশাসনিক ব্যর্থতার ছবি লুকিয়েছিল। তো আজ আমরা সেই তিওয়ারি কমিশন রিপোর্টের গভীরে যাব, দেখব ঠিক কি ঘটেছিল আর সেখান থেকে কি শেখার আছে। রিপোর্টটা শুরুই হচ্ছে এই ভয়ঙ্কর সত্যিটা দিয়ে। ভাবা যায়, অবৈধভাবে জমি দখলই ছিল এই গণহত্যার পেছনের অন্যতম প্রধান উত্তেজক কারণ। তিওয়ারি কমিশন কিন্তু কোনো রাগঢাক না করেই একদম সরাসরি বলছে যে যত সমস্যা তার মূলে ছিল এই জমি দখলের রাজনীতি। এটা কোনো সাধারণ মারামারি বা দাঙ্গা ছিল না, এটা ছিল নিজেদের অস্তিত্ব আর সম্পদ ধরে রাখার এক ভয়াবহ লড়াই। তো এই রিপোর্টের ফাইন্ডিংগুলো কতটা মারাত্মক ছিল সেটা বুঝতে হলে আমাদের আগে জানতে হবে এই কমিশনটা আসলে কি ছিল, কাদের নিয়ে তৈরি হয়েছিল, আর তাদের কাজটাই বা কী ছিল। চলুন প্রথমে সেই বিষয়টা একটু পরিষ্কার করে নেই। দেখুন, এটা কোনো সাধারণ কমিটি ছিল না। হাইকোর্টের একজন প্রাক্তন প্রধান বিচারপতির নেতৃত্বে তৈরি হয়েছিল এই কমিশন। তাদের কাজ ছিল দুটো: এক, নেলিং গণহত্যার পেছনের আসল কারণটা খুঁজে বের করা, আর দুই, ভবিষ্যতে যাতে এমন ঘটনা আর না ঘটে তার জন্য উপায় বাতলানো। কিন্তু সবচেয়ে বড় প্রশ্নটা হলো, এত গুরুত্বপূর্ণ একটা রিপোর্ট ১৯৮৪ সালে জমা পড়ার পরেও কেন সেটা সাধারণ মানুষের চোখের আড়ালে রাখা হলো? এই গোপনীয়তায় কিন্তু অনেক প্রশ্নের জন্ম দেয়। কমিশন যখন তদন্ত শুরু করল তখন তারা অনেকগুলো কারণ খুঁজে পেয়েছিল, কিন্তু সবকিছুর মূলে তারা একটা জিনিসকে প্রধান উত্তেজক বা মেজর ইরিটেন্ট হিসাবে চিহ্নিত করে, আর সেটার কিছুই না, সেটা হলো জমি। তাদের মতে যত সামাজিক, রাজনৈতিক বা সাম্প্রদায়িক বিভেদ আমরা বাইরে থেকে দেখছিলাম, তার সবকিছুর কেন্দ্রবিন্দুতে ছিল এই একটাই জিনিস, জমি। ব্যাপারটা শুধু দুটো গোষ্ঠীর মধ্যে রেষারেষি ছিল না, কমিশন বিষয়টাকে সেভাবে দেখেনি। তারা বুঝতে পেরেছিল যে এটা আসলে ছিল সম্পদের লড়াই। রিপোর্ট খুব পরিষ্কার করে বলছে, বাইরে থেকে আসা মানুষদের কাছে সবচেয়ে বড় আকর্ষণ ছিল এখানকার জমি, আর এই জমির দখল নিয়েই স্থানীয়দের সাথে তাদের বিরোধটা আস্তে আস্তে একটা ভয়াবহ আকার নিয়েছিল। রিপোর্টে একটা খুব গুরুত্বপূর্ণ পার্থক্য তুলে ধরা হয়েছে। কমিশন বলছে যারা আসছিল তারা সবাই কিন্তু একরকম ছিল না। এদের মধ্যে দুটো ভাগ ছিল। একদল ছিল শরণার্থী, মানে যারা অত্যাচার সহ্য করতে না পেরে নিজের জীবন বাঁচাতে পালিয়ে আসতে বাধ্য হয়েছিল, আর আরেক দল ছিল অর্থনৈতিক অভিবাসী, যারা মূলত জমি আর নতুন সুযোগের খোঁজে এসেছিল। কমিশনের মতে শরণার্থীদের প্রতি সহানুভূতি দেখানো আর তাদের নাগরিকত্ব দেওয়াটা ছিল সরকারি নীতি। এই দুটো গোষ্ঠীর মধ্যে পার্থক্যটা বোঝা কিন্তু খুব দরকারি, কারণ রিপোর্টের অনেক সুপারিশ এর ওপরেই ভিত্তি করে তৈরি। আচ্ছা, তাহলে সংঘাতের মূল কারণটা তো মোটামুটি পরিষ্কার হলো, তাই না? কিন্তু প্রশ্নটা হলো, পরিস্থিতিটা এত খারাপ দিকে গেল কিভাবে? এখানে কিন্তু রিপোর্টের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশটা আসছে, প্রশাসনিক ব্যর্থতার দিকটা। কমিশন এমন কিছু মারাত্মক ভুলের কথা বলেছিল যেগুলো আসলে আগুনে ঘি ঢালার মতো কাজ করেছিল। একটা নির্দিষ্ট বছরের কথা রিপোর্টে বারবার বলা হয়েছে, ১৯৭৯ সাল। এটা ছিল একটা টার্নিং পয়েন্ট, কারণ ঠিক এই বছরেই সরকার হঠাৎ করে একটা সিদ্ধান্ত নেয়। সিদ্ধান্তটা ছিল যারা অবৈধভাবে জমি দখল করে আছে তাদের উচ্ছেদ করার প্রক্রিয়া বন্ধ করে দেওয়া হবে। ব্যাস, এই একটা সিদ্ধান্তের পরেই অনুপ্রবেশ আর জমি দখলের ব্যাপারটা পুরোপুরি হাতের বাইরে চলে যায়। কমিশন মনে করে এটাই ছিল পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যাওয়ার অন্যতম কারণ। কমিশন তাদের রিপোর্টে একটা খুব জোরালো কথা বলেছে। তারা বলছে অনুপ্রবেশকারীকে খুঁজে বের করা আর অবৈধ দখলদারকে উচ্ছেদ করা, এই দুটো কাজ আসলে একে অপরের সাথে এমনভাবে জড়িত যে এদের আলাদা করা যায় না। কিন্তু সরকার ঠিক এই ভুলটাই করেছিল, তারা এই দুটোকে আলাদা করে ফেলেছিল। এর ফল কি হল? যখন দখলদার উচ্ছেদই বন্ধ হয়ে গেল, তখন অনুপ্রবেশ ঠেকানোর আর বাস্তবসম্মত কোনো পথই খোলা রইল না। এই যে একটা প্রশাসনিক শূন্যতা তৈরি হল, এটাই পরিস্থিতিকে আরও উত্তপ্ত করে তুলেছিল। রিপোর্টে এই ব্যর্থতার একটা ধারাবাহিক চিত্র তুলে ধরা হয়েছে। দেখুন কি হলো। প্রথমে উচ্ছেদ বন্ধ করা হলো, তারপর অনুপ্রবেশকারী খুঁজে বের করার মতো এত বড় আর জটিল একটা কাজ ছেড়ে দেওয়া হলো জুনিয়র অফিসারদের হাতে। ভাবুন তো একবার, যাদের কাছে না আছে যথেষ্ট ক্ষমতা, না আছে লোকবল, তারা এই কাজটা করবে কিভাবে? কমিশন খুব পরিষ্কার করে বলেছে যে এই ব্যবস্থাটা সমস্যার সমাধানের বদলে উল্টে সমস্যাকে আরও বাড়িয়ে দিয়েছিল। তবে তিওয়ারি কমিশন কিন্তু শুধু সমস্যার কথা বলেই থেমে থাকেনি। এই প্রশাসনিক ব্যর্থতা থেকে বেরোনোর জন্য তারা একটা পরিষ্কার পথও বাতলে দিয়েছিল। চলুন এবার দেখে নেওয়া যাক ভবিষ্যতে এমন পরিস্থিতি আটকানোর জন্য তারা ঠিক কি করতে বলেছিল। দেখুন, কমিশনের সুপারিশগুলো কিন্তু খুব যুক্তিসঙ্গত আর বাস্তবসম্মত ছিল। তারা বলেছিল এই কাজটা ছোটখাটো অফিসারদের দিয়ে হবে না,
এর জন্য একজন ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে একটা মাল্টিডিসিপ্লিনারি টাস্ক ফোর্স বানাতে হবে আর তাদের সাপোর্টের জন্য সশস্ত্র পুলিশও রাখতে হবে। শুধু তাই নয়, রাজ্যের বাইরের লোকেদের কাছে যাতে সহজে জমিজমা বিক্রি না করা যায় তার জন্য আইন করতে বলা হয়েছিল। আর হ্যাঁ, যারা অত্যাচারিত হয়ে পালিয়ে এসেছে সেই শরণার্থীদের নাগরিকত্ব দিয়ে সমস্যার একটা স্থায়ী সমাধানের কথাও বলা হয়েছিল। আমরা প্রায় আলোচনার শেষ পর্যায়ে চলে এসেছি, কিন্তু এত কিছু জানার পর সবচেয়ে বড় এবং সবচেয়ে অস্বস্তিকর প্রশ্নটা কিন্তু থেকেই যায়। একটা সরকারি কমিশন এত খেটে এত গভীরে গিয়ে সমস্যার মূল খুঁজে বের করল, সমাধানের উপায়ও বলে দিল, অথচ সেই রিপোর্টটায় কোনোদিন প্রকাশ করা হলো না। তাহলে এই পুরো কাজটার মানে কি দাঁড়ালো? আর এই প্রশ্নটাই হয়তো তিওয়ারি কমিশন রিপোর্টের সবচেয়ে বড় লেগেসি। যখন একটা সরকারি রিপোর্ট এত স্পষ্টভাবে ব্যর্থতা চিহ্নিত করে আর ভবিষ্যতে চলার পথটাও দেখিয়ে দেয়, তখন কি আছে যা নিশ্চিত করবে যে সেই শিক্ষাটা আমরা নেব? এই ধরনের রিপোর্ট যখন ফাইলবন্দি হয়েই থেকে যায়, তখন সেটা আমাদের প্রশাসনিক দায়বদ্ধতা নিয়েই একটা বিরাট প্রশ্নচিহ্ন তুলে ধরে। সত্যিটা খুঁজে বের করার মূল্যই বা কী থাকে যদি সেই সত্যি থেকে আমরা কোনো শিক্ষাই গ্রহণ না করি?